আসসালামু আলাইকুম। তাপগতিবিদ্যার এই পর্বে আমরা আলোচনা করব রেফ্রিজারেটর, এন্ট্রপি এবং এর রিলেটেড গাণিতিক সমস্যা। রেফ্রিজারেটর বা হিমায়ক বা ফ্রিজ হলো সাধারণত আমরা জানি উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয়। মানে তাপের প্রবাহ নির্ভর করে তাপমাত্রার ওপর। কিন্তু ফ্রিজে যেটা হয়, তাপের প্রবাহ বা দিক পরিবর্তন করা হয়। এই পরিবর্তন করা যায় বাইরে থেকে এক্সট্রা কাজ করে, যা ফ্রিজের পেছনের দিকে অবস্থিত পাম্প দ্বারা করা হয়। বাহ্যিক কাজ দ্বারা তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার দিকে নিয়ে যাওয়া যায়। এর ফলে ফ্রিজের ভিতর অনেক নিম্ন তাপমাত্রা থাকে। রেফ্রিজারেটর কিভাবে কাজ করে? রেফ্রিজারেটরের কার্যনীতি বা কিভাবে কাজ করে এটা বোঝার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো, ধরলাম যে এটা একটা পাইপ কুণ্ডলী, এটা পাম্প এবং পাইপটা বাঁকি। ধরলাম যে এই উপর অংশটুকু আছে ফ্রিজের ভিতর, ফ্রিজের ভেতরে, আর এই নিচের অংশটুকু আছে ফ্রিজের বাইরে, মানে পেছন দিকে যে কুণ্ডলী পাকানো থাকে সেটা। আর এটা হচ্ছে পাম্প। পাম্প আর পাইপের ভিতরে একটা পদার্থ থাকে, সেই পদার্থের নাম হচ্ছে ফ্রেয়ন। তো ওই ফ্রেয়নটা এই ফ্রিজের বাইরে আহ, তরল আকারে থাকে, ফ্রিজের বাইরে তরল আকারে থাকে মনে রাখতে হবে। আর ফ্রিজের ভিতরে এটা হচ্ছে গ্যাস আকারে থাকে, এটা মনে রাখতে হবে। এবং এই তরল গ্যাস এগুলো সব সম্পাদন করবে ফ্রিজ, এবং প্রকোষ্ঠের ভিতরে যে তাপটা থাকবে সেটা। এখন ধরি যখন এই পাম্প আহ, এই তরলের নাম হচ্ছে ফ্রেয়ন, এবং এই তরল এখানে গ্যাস অবস্থা থাকবে ভিতরে, ফ্রিজের ভিতরে, মানে কুণ্ডলীর ভিতরে। তো এই কুণ্ডলীর তো ফ্রিজের ভিতরেই থাকে, আর এটা হচ্ছে বাইরে থাকে। তো পাম্প কি করবে, যখন এই গ্যাসটা তো চলাচল করবে, দেখতে হবে, যখন কোন ফ্রিজের ভিতরে ঢুকে যাবে তখন পাম্প করবে কি, এই গ্যাসটাকে, সরি এই তরলটাকে বাষ্প করে দেবে। যে তরল যাচ্ছিল বাষ্প করে দেবে। এই যে বাষ্প করার সময়, বাষ্প করার বাষ্প যে করতে যে কাজ করতে হবে, তো তরল থেকে বাষ্প করতে হলে কাজ করতে হবে না, তো কাজটা করবে পাম্প, বেশিরভাগ কাজ করবে কে, পাম্প। এখন বাষ্প যে হলো, তরল থেকে যে বাষ্প হলো, এই বাষ্প হতে গিয়ে ফ্রেয়ন যে তরলটা ছিল, এই তরলের যে বাষ্পীভবনে যে সুপ্ত তাপ, একটা একটা তরল তরল থেকে যে বাষ্প হবে, এটা তাপ লাগবে না, কাজে লাগবে না, ওই কাজটা তো পাম্প দিবে, কিন্তু আর একটু তাপ দিবে এই প্রকোষ্ঠের ভিতরের অংশটুকু। তাহলে গ্যাস বাষ্প হয়ে তরলটা বাষ্প হয়ে গেল। বাষ্প হয়ে আস্তে আস্তে এখান থেকে যে কুণ্ডলী যখন বাইরে আসবে, মানে প্রকোষ্ঠ যখন বাইরে আসবে কুণ্ডলীটা, তখন এই পাম্প আবার করবে কি, ওই ফ্রেয়নটাকে আবার চাপ দিয়ে তরল করে দেবে, এবং এখান থেকে যে তাপটা নিয়েছিল সেই তাপটা বাইরে এসে এখান দিয়ে এসে তাপটা বাইরে ছেড়ে দিবে। তাহলে এখানে এই অবস্থায় তাপ যাচ্ছে কিন্তু এই দিকে, মানে গ্যাসের মধ্যে চলে যাচ্ছে, এবং এই অবস্থা হওয়ার পর যখন তরল হয়ে যাচ্ছে গ্যাসটা, তখন হচ্ছে তাপটা বাইরে ছেড়ে দিচ্ছে। এভাবে ফ্রিজ কাজ করে। ফ্রিজের কাজ তো আমরা দেখলাম, এবার দেখব রেফ্রিজারেটরে বা ফ্রিজের দক্ষতা কিভাবে বের করা হয়। ফ্রিজের যে কার্যকর যে সহগ আছে, সেই সহগটাকে কে দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এখন এই কে এর মানটা বের করবো। যেমন তাপ ইঞ্জিনের ক্ষেত্রে দক্ষতা ইটা ছিল, এভাবে ফ্রিজেরও ক্ষেত্রে কে আছে কার্যকৃত সহগ। তো এখানে কার্যকৃত সহগের ফর্মুলা একটু অন্যরকম, এটা এটা বুঝলেই আঁকা আঁকি থেকে বুঝলেই ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে এরকম, ধরলাম এটা হচ্ছে ভিতর, এটা হচ্ছে ভেতর, এটা হচ্ছে আমার পাম্প, এবং এটা হচ্ছে বাহির, এটা হচ্ছে বাহির। এখন ভেতর থেকে কি হবে, আমি ধরলাম যে কিউ ওয়ান পরিমাণ তাপ নিল, এবং পাম্প তো কাজ করতে হবে, এই কাজ করবে কারেন্টের মাধ্যমে করবো আমরা। ধরো এটা ডাব্লু পরিমাণ কাজ করলাম, এখন কি হবে, এই কিউ ওয়ান আর এই ডাব্লু দুটো মিলে বাইরে তাপটা ছেড়ে দিবে, এটা হবে কিউ ওয়ান প্লাস ডাব্লু, এটাকে ধরলাম কিউ টু। তো রেফ্রিজারেটরে যে কার্যকৃত যে সহগটা আছে সেটা কে, এবং এই কে এর সংজ্ঞাটা দেওয়া হয় এভাবে, যে কি পরিমাণ তাপ বের হলো কোনটা, এই যে এই পরিমাণ তাপটা আমরা বাইরে ছেড়ে দিলাম, এটাই মনে রাখতে হবে, এই পরিমাণ তাপটা ছেড়ে দিলাম, সেটা হচ্ছে কিউ টু। এবং কি পরিমাণ কাজ করলাম আমি, সেটা হচ্ছে ডাব্লু। এই তো। তাহলে আমি এখানে আর লিখতে পারি কি, কিউ টু থাকলো উপরে, ডাব্লু ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এখান থেকে ডাব্লু ইকুয়াল লেখা যায় কিউ টু মাইনাস কিউ ওয়ান, কিউ টু মাইনাস কিউ ওয়ান।
এটাই হলো রেফ্রিজারেটর কার্যকৃত সহগ। এখানে যদি আমি ভিতরে ধরি Q1, এখানে ধরলাম T1, এই ভিতরে তাপমাত্রা ধরলাম T1, আর বাইরে তাপমাত্রা ধরলাম T2। তাহলে কিন্তু এখানে আমরা এখান থেকে লিখতে পারি যে এখানে T2 আর এখানে T2 মাইনাস হচ্ছে T1। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তাপ ইঞ্জিনের ক্ষেত্রে T1 কিন্তু উচ্চ আর T2 ছিল নিম্ন, মানে এটা তাপ গ্রাহক আর এটা ছিল তাপ মানে গামলা আর কি, তাপ এখানে তাপ বর্জন করব। এখানে কিন্তু একটু এটা উচ্চ ছিল, তাপ ইঞ্জিনের ক্ষেত্রে এটা ছিল উচ্চ, এটা ছিল নিম্ন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ফ্রিজের ক্ষেত্রে এটা T1 হচ্ছে নিম্ন আর T2 হচ্ছে উচ্চ তাপমাত্রা। এটা খেয়াল রাখতে হবে। এই T1 T2 দেখে T1 মানে বেশি আর T2 মানে কম, এটা খেয়াল এটা বলা যাবে না। এখানে কিন্তু এই চিহ্নগুলো এভাবেই চিত্র আকারে মনে রাখলে সব থেকে সুবিধা হবে। এখন একটা ম্যাথ দেখি। ধরলাম যে একটা ফ্রিজের ভিতর থেকে ধরো ফ্রিজে আমি ডাব্লু কাজ দিলাম ধরো 50 জুল এবং এসে কি করলো ফ্রিজের ভিতর থেকে 10 জুল তাপ টেনে নিয়ে বাইরে ছেড়ে দিল। এটা আরেকটা সহ, সেটা হচ্ছে টোটাল হবে কত তাহলে? টোটাল হবে 10 + 50 ইকুয়াল হচ্ছে 60 জুল। তো এটা হচ্ছে Q1 এর মান 10, এই মানটা কি? এই মানটা তোমার Q2। তাহলে আমি এখান থেকে ফ্রিজের যে কার্যকৃত যে সহগ আছে সে সহগটা আমি ফর্মুলা কি জানি? ফর্মুলা জানি যে কি পরিমাণ তাপ বের হলো টোটাল Q2, আর নিচে থাকবে কি পরিমাণ আমি কাজ দিচ্ছি, সেটা হচ্ছে এটা 50। তাহলে এটা ডাব্লু আর কি। তাহলে Q2 মান হচ্ছে এখানে 60 আর এখানে ডাব্লু মান হচ্ছে 50। তাহলে এখানে পাওয়া গেল এই মানটা আর কি 6/5। এবং দেখা যাচ্ছে যে এই মানটা কিন্তু অনেক থেকে বেশি। এটাও খেয়াল রাখতে হবে যে ফ্রিজের কার্যকৃত সহগের মানটা কিন্তু অনেক থেকে বেশি হয়। এবার একটা বিষয় খেয়াল রাখতে হবে, তাপ ইঞ্জিনের ক্ষেত্রে এটা হচ্ছে W/Q1 আর ফ্রিজের কার্যকৃত সহগ K = Q2/W। এই জিনিসটা বোঝার জন্য আমরা দেখি একটু। তাপীয় ইঞ্জিনের দক্ষতা ও ফ্রিজের কার্যকৃত সহগ, ইটা ফ্রিজের কে। এখানে ইটা বের করার জন্য একটা চিত্র দেখব, ফ্রিজের কে বের করার জন্য একটা চিত্র দেখব। চিত্র দেখে করলে ফর্মুলাটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, কারণ এখানে T1 T2 Q1 Q2 কোনগুলো এগুলা বোঝা যাবে চিত্র থেকে ভালোভাবে বোঝা যায়। তো এখানে তাপ ইঞ্জিনের ক্ষেত্রে এটা ধরলাম, এটা হচ্ছে তাপ তাপ উৎস, এটা হচ্ছে T1 টেম্পারেচার, এবং এখানে আমার ওয়ার্ক বাইরের দিকে কাজ হয়। এই কাজটা আমরা মোটরসাইকেল চালাই বা অন্য কিছু তাপ ইঞ্জিনে। আর এটা হচ্ছে তাপ তাপ গ্রাহক, এটা হচ্ছে T2 টেম্পারেচার, এবং এখানে T1 > T2, এটা তাপ উৎস তাপমাত্রা, তাপ গ্রাহকের তাপমাত্রা T2। আর যে কাজগুলো হয় সেটা হচ্ছে এখান থেকে Q1 পরিমাণ তাপ নেয়, কিছু কাজ করে এবং বাকিটা নষ্ট হয়ে যায়, এবং সেটা হচ্ছে T2 তে Q2 পরিমাণ তাপ ছেড়ে দেয়। তো এখানে এটার যে ফর্মুলা ছিল, এটা এগুলো সবসময় কি পরিমাণ তাপ দিলাম সেটা আমি তাপ দিয়েছি কিন্তু তাকে Q1, ইঞ্জিনকে সাপ্লাই দিয়েছি Q1 পরিমাণ তাপ। আচ্ছা, আর ইঞ্জিন আমার কাজ দিয়েছে ডাব্লু। এটাই হচ্ছে দক্ষতা। এখন এটা ইকুয়াল টু লিখতে পারি ডাব্লু মানে কি? ডাব্লু মানে তো এখান থেকে যে সম্পর্কটা আসছে সেটা হচ্ছে এটা ইকুয়াল টু এটা প্লাস এটা, Q1 ইকুয়াল টু ডাব্লু প্লাস Q2, বা ডাব্লু ইকুয়াল টু Q1 মাইনাস Q2, ডাব্লু ইকুয়াল টু Q1 মাইনাস Q2 বা হচ্ছে Q1। এটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস Q2/Q1, আর এটা ইকুয়াল টু 1 মাইনাস T2/T1। এই তো দক্ষতা ফর্মুলা কিন্তু এটা। এবং এখানে T1 T2 কি Q1 Q2 কি এখানে চিত্র থেকে খুব ভালোই বোঝা যায়। তাপ উৎস, তাপ গ্রাহক T1 T2, তাপ উৎস থেকে Q1 পরিমাণ তাপ নিয়ে ডাব্লু পরিমাণ কাজ করে Q2 পরিমাণ তাপ T2 তে বর্জিত করা হয়, তাহলে দক্ষতা কিন্তু এটা আসে। এবং এখানে সবসময় T1 > T2। এবার ফ্রিজের ক্ষেত্রে এটা হচ্ছে পাম্পে আমরা ডাব্লু পরিমাণ কাজ দিই এবং ফ্রিজের ভিতর থেকে Q1 পরিমাণ তাপ নিয়ে এই দুটো মিলে বাইরে বর্জিত করি, Q2 পরিমাণ তাপ
এবং এই কিউ2 মান হচ্ছে এই দুটার যোগফল। দুটো যোগফল হচ্ছে কিউ1 প্লাস ডাব্লু। এখন এখানে আমি ধরলাম যে এটা হচ্ছে টি1 টেম্পারেচার, এটা হচ্ছে টি2 টেম্পারেচার। প্রথম টেম্পারেচার যেহেতু শুরু এখান থেকে শেষ এখানে গিয়ে, তো প্রথম টেম্পারেচার দ্বিতীয় টেম্পারেচার। এখন এখানে কিন্তু দেখা যাচ্ছে টি1 লেস দেন টি2, আর এখানে কিন্তু বড় উচ্চ তাপমাত্রা নিম্ন তাপমাত্রা, এটা নিম্ন এটা উচ্চ। নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা থেকে তাপ যায়, কখন যাবে তখন কাজ করবো বাহির থেকে কাজ করবো, বাহ্যিক কাজ দেবো পাম্পে, তখন কিন্তু আমরা ফ্রিজের মেইন মেকানিজম দেখেছি এর আগে। তো এখানে যে যে ফ্রিজের কার্যকৃত যে সহগ কে, এই কেটা বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে এরকম, যে কি পরিমাণ কাজ দিলাম আর কি পরিমাণ তাপ বের হলো। তাপ বের হলো কিন্তু এটা হচ্ছে বাইরে যে তাপ, মানে ফ্রিজের বাইরে যে গরম হয়ে যায়, ওই গরম হওয়া তাপটা হচ্ছে কিউ2। এটা কি পরিমাণ তাপ বের হলো, কিউ2 পরিমাণ তাপ। আর আমি কাজ করেছি কি, কাজ করেছি ডাব্লু পরিমাণ। এই তো এখান থেকে পাওয়া যায় কিউ2 বাই, আর ডাব্লু মানে কি, কিউ2 মাইনাস কিউ1, কিউ2 মাইনাস কিউ1। আর এই জায়গাগুলোতে আমি টি2 বাই টি2 মাইনাস টি1 বসাতে পারি। এখন কারণ এগুলো আমরা জানি যে টি1 বাই টি2 ইকুয়াল টু কিউ1 বাই কিউ2, এটা হচ্ছে সকল ক্ষেত্রেই সত্য। তো এই হলো অবস্থা। এখানে টি1 টি2 সম্পর্ক ভালোভাবে বুঝে এখানে কোনটা টি1 কোনটা টি2, কিউ1 কিউ2 কোনগুলো, এটা কিন্তু এখান থেকে বের করা যায়। আর ফ্রিজের ক্ষেত্রে টি1 টি2 কোনটা থাকছে এবং এই যে তাপের যে প্রবাহগুলো কোন দিকে হচ্ছে, এগুলো দেখে দেখে আমার কিন্তু এই ফ্রিজের ক্ষেত্রে কার্যকৃত সহগ কে এবং তাপ ইঞ্জিনের ক্ষেত্রে দক্ষতা ইটা, এগুলো কিন্তু সহজেই বের করা যায়। তাপ ইঞ্জিনের ক্ষেত্রে ইটা যেটা পেলাম, সবসময় ইটার মান কিন্তু 1 থেকে ছোট হয়। আর ফ্রিজের ক্ষেত্রে ইটার মান, ইটা না কে এর মান সবসময় 1 থেকে বড় হয়। এটা ফর্মুলার দিকে তাকালে দেখা যায় যে আমরা জানি কি কে ইকুয়াল টু কিউ2 বা হচ্ছে ডাব্লু। তো কিউ2 মানে কি, কিউ2 মানে তোমার ডাব্লু প্লাস কিউ1, আর নিজে আছে ডাব্লু। তো এখানে অন ডাব্লু বাই ডাব্লু প্লাস কিউ1 বাই ডাব্লু ইকুয়াল টু 1 প্লাস কিউ1 বাই ডাব্লু। এই তো 1 এর সাথে এটা যোগ হচ্ছে, মানে সবসময় কে এর মানটা ওনার থেকে বড় হবে। আচ্ছা, আবার এখানে এটা প্রমাণ করার জন্য তো হলো কে এর মান হতে। এবার আমরা আলোচনা করব এনট্রপি কি। এনট্রপি কি এটা বোঝার জন্য আমরা ছোট একটা ব্যবস্থার কল্পনা করি। ধরি এই কল্পনায় অনেকগুলো অণু আছে। এরপর এখানে আমরা 10 জুল তাপশক্তি দিলাম, কিন্তু লক্ষ্যগুলো দেখা যাবে আউটপুট পাওয়া যাচ্ছে 10 জুলের কম। তাহলে বাকি তাপশক্তি গেল কোথায়? এটা কি ওই ব্যবস্থাটি নিজে শুষে নিয়েছে? কিন্তু তাহলেও কিন্তু আমরা আউটপুট পাচ্ছি। এই শুষে নেওয়ার ফলে হয়তো ব্যবস্থাটি নিচে কিছুটা গরম হয়ে উঠেছে, তারপরও পরিমাপ করে দেখা যায় এই আউটপুট 10 জুলের সমান হবে না। তাহলে প্রশ্ন হলো, বাকি তাপশক্তি গেল কোথায়? বাকি তাপশক্তিটুকু আসলে ব্যবস্থাটির অণুগুলো শুষে নিয়েছে। এই শুষে নেওয়া তাপশক্তির কিছু অংশ ব্যবহার করে অণুগুলো গতিশক্তি পায়। গতিশক্তি প্রাপ্ত হলেই এরা ছোটাছুটি শুরু করে এবং একে অপরের সাথে সংঘর্ষের মাধ্যমে এই গতিশক্তির কিছু পরিমাণ তাপশক্তি হিসাবে ফেরত দেয়। এটাই আমরা আউটপুট হিসেবে পাই। এই যে আমরা একটা ব্যবস্থায় কিছু তাপশক্তি দিলাম এবং এর ফলে অণুপরমাণুগুলো ছোটাছুটি করে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করলো, এটাই এনট্রপি। অনুরূপে বলতে গেলে এনট্রপি হলো এই বিশৃঙ্খলার কারণে অপচয় হওয়া শক্তির পরিমাণ। এখন প্রশ্ন হলো, এনট্রপি কি মাপা সম্ভব? এর সরাসরি উত্তর হলো না। একটি লোহার দণ্ডের কথা বিবেচনা করি, এর অণুপরমাণুগুলো সবসময় কম্পনশীল অর্থাৎ বিশৃঙ্খল। এই যে লোহার অণুগুলো জন্মাবধি বিশৃঙ্খল থাকে, এটা ওই অণুপরমাণুগুলোর সহজাত এনট্রপি। এই উদাহরণ থেকে সহজেই বলে দেওয়া যায় যে এই এনট্রপি মাপা আসলে কখনোই সম্ভব না। তবে একটি তাপীয় ব্যবস্থা এনট্রপির পরিবর্তন মাপা সম্ভব। এনট্রপি তাপগতিবিদ্যার চতুর্থ চলক। এনট্রপি হলো বিশৃঙ্খলার এর পরিমাপ। এনট্রপি সরাসরি মাপা যায় না, এনট্রপি এর পরিবর্তন মাপা যায়। রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে এনট্রপি এর পরিবর্তন শূন্য। এনট্রপি এর পরিবর্তন কিভাবে বের করা যায়? মনে রাখতে হবে, পরম বা এক্সাক্ট এনট্রপি মাপা যায় না, এনট্রপি এর পরিবর্তন মাপা যায়। এনট্রপির পরিবর্তন আমরা যে ফর্মুলা দিয়ে বের করব, এনট্রপির পরিবর্তনকে ডিএস দ্বারা প্রকাশ করা হয়, ডিএস। এবং এটা সব সময়ের জন্য যেটা হয় সেটা হচ্ছে তাপের আদান প্রদান ডিকিউ, পরিবর্তন মানে তাপমাত্রার পরিবর্তন ডিকিউ, আর নিচে দিতে হবে টেম্পারেচার। তো এখন যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু মেইন ফর্মুলা, এনট্রপির মেইন ফর্মুলা হচ্ছে এটা, যে ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি।
এখন এখানে তিনটা ক্ষেত্রে হতে পারে। যদি প্রক্রিয়াটা রুদ্ধতাপীয় হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা যদি সমুষ্ণ হয়, আর প্রক্রিয়াটা যদি সমুষ্ণ না হয়, তাপমাত্রা যদি পরিবর্তন হয়, তাপমাত্রা যদি পরিবর্তন হয়। এখন রুদ্ধতাপীয় আমরা জানি কি ডিকিউ এর মানটা কিন্তু জিরো। তাহলে ডিকিউ এর মানটা যদি এখানে বসে দিই তাহলে এনট্রপির পরিবর্তনটা কিন্তু জিরো। এই জন্যই বলা হয়েছিল যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন শূন্য। সমুষ্ণ প্রক্রিয়ায় এই ডিএসটা কি হবে তাহলে? আমরা জানি সমুষ্ণ প্রক্রিয়ায় ডিএস ইকুয়াল টু হবে, এটা ডিকিউ থাকবে, ডিকিউ বাই টি। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে সমুষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা তো পরিবর্তন হয় না, তাপমাত্রা টি থাকবে এবং তাপের আদান প্রদান তো হবে। এখানে সমুষ্ণ প্রক্রিয়ায় তাপ আদান প্রদান হয় কিন্তু টেম্পারেচার স্থির রেখে, মানে ধীরে ধীরে তাপ দেওয়া হয় যেন তাপমাত্রা পরিবর্তন হয় না। সেক্ষেত্রে এনট্রপি পরিবর্তনটা ডিএস ইকুয়াল টু সরাসরি ডিকিউ বাই টি বসালেই হয়ে যাবে। আর তাপমাত্রা যদি পরিবর্তন ঘটে তখন আমরা ডিএস ইকুয়াল টু এখানেও লিখবো ডিকিউ বাই টি লিখবো। এটা ঠিক আছে। এখন খেয়াল রাখতে হবে তাপমাত্রা পরিবর্তন মানে টি ওয়ান থেকে টি টু হবে। এই জন্য যখন এস বের করতে যাইব তখন কিন্তু আমার টি ওয়ান থেকে টি টু, যে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে টি ওয়ান থেকে টি টু, তখন কিন্তু এটা আমাকে ইন্টিগ্রেশন করতে হবে বা যোগজীকরণ করতে হবে এবং এটা দিতে হবে এইভাবে। তাহলে তিনটা প্রক্রিয়া হলো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি পরিবর্তন হয় না, সমস্ত প্রক্রিয়ায় সরাসরি ডিকিউ বাই টি, এবং তাপমাত্রা যদি পরিবর্তন হয় টি ওয়ান থেকে টি টু তখন কিন্তু এটা। আমরা হচ্ছে এই ফর্মুলাটা দেখবো কারণ এটা তো একদম সহজ, আর এটা একটু একটু ফর্মুলা আসবে একটা। তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে এস ইকুয়াল টু ডিকিউ বাই টি, ডিকিউ বাই এখানে হবে টি ওয়ান থেকে টি টু, যেহেতু তাপমাত্রা পরিবর্তন হবে টি ওয়ান থেকে টি টু। এখান থেকে লেখা যায় যে ইন্টিগ্রেশন টি ওয়ান থেকে টি টু ডিকিউ মানে কি এম এস ডেল টি বা হচ্ছে টি। তাহলে এখান থেকে লেখা যায় এম এস ডেল টি বাই টি এর ইন্টিগ্রেশন, সরি এখানে এম এস ডিটি, এটা ইন্টিগ্রেশন লন টি। আর এম তো পদার্থের ভর, এস তো তাপ ধারণ ক্ষমতা, এবং এখানে এখানে ইন্টিগ্রেশন করার পর এখানে টি টু বাই টি ওয়ান হবে, দিয়ে এম এস লন টি টু মাইনাস লন টি ওয়ান। আবার এটা ইকুয়াল টু আবার এম এস লন টি টু বাই টি ওয়ান। এই ফর্মুলাটা মুখস্থ রাখলে কিন্তু আমার হয়ে যাবে। তাহলে এনট্রপি পরিবর্তন যেটা পেলাম রুদ্ধতাপীয়তে এনট্রপি পরিবর্তন ডিএস ইকুয়াল টু জিরো। সমুষ্ণ মানে তাপমাত্রা যদি পরিবর্তন না ঘটে, মনে রাখতে হবে তাপমাত্রা যদি পরিবর্তন না ঘটে তখন ডিএস ইকুয়াল টু হবে ডিকিউ বাই টি। এবার তাপমাত্রা যদি পরিবর্তন ঘটে, তাপমাত্রার পরিবর্তন যদি হয় তখন ডিএস বা এস যেটাই হোক, মানে পরিবর্তন এনট্রপি পরিবর্তন ইকুয়াল টু হবে এম এস লন টি টু বাই টি ওয়ান। তাহলে এনট্রপির সাধারণ যে ফর্মুলা সেটা হলো এস ইকুয়াল টু ডিকিউ বাই টি। তাপমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে এনট্রপি পরিবর্তন ইকুয়াল টু এম এস লন টি টু বাই টি ওয়ান। এম বস্তুর ভর, ছোট এসটা হচ্ছে এনট্রপি পরিবর্তন, আর এখানে ডান দিকে বড় এসটা হচ্ছে, এই বড় এসটা হলো পদার্থের আপেক্ষিক তাপ। এখন গলনাঙ্কে গলনাঙ্কে এনট্রপি পরিবর্তন যদি বলে, গলনাঙ্ক আমরা জানি যে গলনাঙ্কে কোনো কিছুই, মানে গলনাঙ্কে বস্তুর তাপমাত্রা পরিবর্তন হয় না যতক্ষণ না পর্যন্ত গলে শেষ হয়। একইভাবে স্ফুটনাঙ্কের ক্ষেত্রেও বস্তুর তাপমাত্রা পরিবর্তন হয় না যতক্ষণ না পর্যন্ত একটা বস্তু বাষ্পে পরিণত না হয়। তো গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কে এনট্রপি যে পরিবর্তন সেটা হলো এস ইকুয়াল টু ডিকিউ বাই টি, এবং ডিকিউ এখানে এম এল হবে কারণ এখানে গলনাঙ্কে গলনের সূত্রতাপ ব্যবহৃত হয়। এখানে এল হলো গলনের সূত্রতাপ আর এম বস্তুর ভর। আর উদাহরণস্বরূপ যেমন বরফের গলনের সূত্রতাপ হচ্ছে 3,36,000 জুল পার কেজি। এটা মানে বোঝায় যে 1 কেজি ভরের একটি 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ ওই 0 ডিগ্রি সেলসিয়াসেই 1 কেজি পানিতে পরিণত হতে
3,34,000 জুল তাপ লাগে। একইভাবে স্ফুটনাঙ্কে এন্ট্রপি পরিবর্তন ইকুয়াল টু হবে এম ইন্টু এল বাই টি। এম হচ্ছে বস্তুর ভর এবং এল হচ্ছে এখানে বাষ্পীভবনের সুপ্ত তাপ। যেমন উদাহরণস্বরূপ পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ হচ্ছে 22,68,000 জুল পার কেজি। এটা মানে বোঝায় 100 ডিগ্রি সেলসিয়াসের পানি 100 ডিগ্রি সেলসিয়াস এর বাষ্পে পরিণত হতে, এখানে 22,68,000 জুল হবে এখানে। তারপরে একাধিক প্রক্রিয়াতে যদি এন্ট্রপি পরিবর্তন হয় তাহলে সকল এন্ট্রপি যোগ করে চূড়ান্ত এন্ট্রপি পরিবর্তন পাওয়া যায়। সেক্ষেত্রে S = S1 + S2 + S3 এভাবে চলতে থাকবে। যতগুলো প্রক্রিয়া থাকবে, একটা প্রক্রিয়ার মধ্যে যদি অনেকগুলো প্রক্রিয়া থাকে তবে সকল ক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তনটা বের করে যোগ করতে হবে। এন্ট্রপি গাণিতিক সমস্যার দিকে একটা দেওয়া আছে। 10 ডিগ্রি সেলসিয়াস এর 2 কেজি পানিকে 30 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করলে এন্ট্রপি পরিবর্তন নির্ণয় করো। দেওয়া আছে পানির আপেক্ষিক তাপ বড় S = 4200 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা পরিবর্তন হয়েছে, সাথে 10 ডিগ্রি সেলসিয়াস ও 30 ডিগ্রি সেলসিয়াসের মাঝে আর কোনো গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক না। এখানে শুধুমাত্র একটাই প্রক্রিয়া, সেটা হচ্ছে কি 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে নিয়ে যাওয়া। এখানে তাহলে কি হবে, তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তাহলে ms ln T2/T1। এই যে টেম্পারেচারগুলো ডিগ্রি সেলসিয়াস আছে এগুলোকে ক্যালকুলেটরে নিয়ে যেতে হবে, তাহলে এগুলো ক্যালকুলেটরে বসে মানগুলো পাওয়া যাবে। আর একটা দেখি, 0 ডিগ্রি সেলসিয়াসের 2 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করতে এন্ট্রপি পরিবর্তন। এখানে কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয়নি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে গলন ঘটেছে। তাহলে গলনের ক্ষেত্রে কি হবে, গলনের ক্ষেত্রে আমরা গলনের সূত্র তাপ ইউজ করবো আর টেম্পারেচার তো নিচে থাকবে। তাহলে ml/m তো 2 কেজি, এল হচ্ছে বরফ গলনের সূত্র তাপ হচ্ছে 3,34,000, আর এখানে টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস আছে, এটাকে আমি ক্যালকুলেট করে নিই। আর একটা অঙ্ক দেখি, 100 ডিগ্রি সেলসিয়াসের 2 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত করতে এন্ট্রপি পরিবর্তন নির্ণয় করো। এখানে শুধুমাত্র স্ফুটনাঙ্ক আছে, তাপমাত্রা পরিবর্তন হয় না স্ফুটনাঙ্কে, এটা তো আমরা আগে থেকে জানি। তাহলে এন্ট্রপি পরিবর্তন হবে এখানে সবসময় তো dq/t, এখানে ml/t হবে। m তো 2 কেজি, আর এখানে এল বলতে বোঝাচ্ছে যে বাষ্পীভবনের সুপ্ত তাপ। তো পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ হচ্ছে 22,68,000, আর এখানে টি এর মান তো 100 + 273, এখানে নিয়ে যেতে হবে। এন্ট্রপির একটা বড় গাণিতিক সমস্যা দেখি, মানে এই গাণিতিক সমস্যার মধ্যে অনেকগুলো প্রক্রিয়া আছে। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস 120 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত করতে এন্ট্রপি পরিবর্তন কত। এখানে যে তাপমাত্রা পরিবর্তনগুলো দেখানো হয়েছে এখান থেকে এই পর্যন্ত যেতে, এখানে ধরলাম যে বরফটার ওজন বা বরফটার ভর, যে এখানে ধরলাম যে বরফটার ভর দেওয়া আছে 1 কেজি, বরফটার ভর হচ্ছে 1 কেজি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যে কোনো পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা যদি পরিবর্তন, মানে যে কোনো পদার্থের ক্ষেত্রে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কে তাপমাত্রা পরিবর্তন হয় না। মনে রাখতে হবে যে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কে তাপমাত্রা পরিবর্তন ঘটে না, যতক্ষণ না পর্যন্ত ওইটা সম্পূর্ণ গলে শেষ হয়, যতক্ষণ না পর্যন্ত ওইটা সম্পূর্ণ ফুটে শেষ না হয়, মানে বাষ্প হয়ে যায়। আচ্ছা, এখানে তাহলে যেটা ঘটবে, -20 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে 120 ডিগ্রি যাওয়া পর্যন্ত যতগুলো প্রক্রিয়া আছে এই সবগুলো প্রক্রিয়ায় যদি এন্ট্রপিগুলো বের করি এবং সবশেষে যদি যোগ করে দিই তাহলে কিন্তু এই টোটাল প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তনটা পাওয়া যাবে। তাহলে এখানে যে প্রক্রিয়াগুলো পরিবর্তন ঘটবে সেটা হচ্ছে প্রথমে -20 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, এই পরিবর্তনে তার এন্ট্রপির একটা পরিবর্তন পাবো। তারপরে কি হবে, 0 ডিগ্রি সেলসিয়াস এর বরফ থেকে 0 ডিগ্রি এর পানি, কারণ যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস বরফের গলনাঙ্ক, তাহলে গলনাঙ্কটা স্থির থাকবে এবং জাস্ট পদার্থের অবস্থাটা পরিবর্তন হয়ে যাবে, বরফ থেকে পানি হয়ে যাবে। বরফ থেকে গলে পানি হয়ে যাবে, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হবে না, কারণ গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কে তাপমাত্রার পরিবর্তন হয় না। তাহলে কি হলো, এখানে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি হয়ে গেল। এখন
আমাকে নিয়ে যেতে হবে 120 পর্যন্ত। 0 থেকে সরাসরি 120 পর্যন্ত যেতে পারবো না, কারণ তার আগে তো 100 আছে, এবং 100 হচ্ছে পানির স্ফুটনাঙ্ক, তার আগে স্ফুটনাঙ্ক যেতে হবে। তাহলে কি হবে, 0 ডিগ্রির এর পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস এর পানি, এটা একটা। তারপরে 100 ডিগ্রি সেলসিয়াস এর পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস এর বাষ্প, পানি থেকেই বাষ্প হয়ে যাবে, এবং এটা হচ্ছে স্ফুটনাঙ্ক। তারপরে 100 ডিগ্রি বাষ্প থেকে 100 ডিগ্রি এর বাষ্প থেকে 120 ডিগ্রি সেলসিয়াস এর বাষ্প। তাহলে এই প্রক্রিয়ায় যে এসটা পাবো, সেই এসটা কি হবে, এখানে তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তাহলে এখানে হবে এম এস লন T2/T1, এবং এখানে T2 হচ্ছে 0 প্লাস T2 বা T1 এগুলো সব কেলভিনে থাকবে। 0 ডিগ্রিকে 273 সাথে যোগ করে কেলভিনে করবো, এটাকেও 273 সাথে যোগ করে কেলভিনে নিয়ে যাবো, মানগুলো বসিয়ে দেবো। এখানে খেয়াল রাখতে হবে, এম কিন্তু বরফের ভর দেওয়া ছিল 1 কেজি, 1 কেজি, এবং এস হচ্ছে বরফের তাপ ধারণ ক্ষমতা, মূলত তাপ ধারণ ক্ষমতা, এগুলো মান দেওয়া থাকবে, এগুলো মান দেওয়া থাকবে, এবং ক্যালকুলেশন করে বের করে নিতে হবে এটা। তারপরে এখন যেটা হলো যে 0 ডিগ্রি বরফ আসার পর 0 ডিগ্রির বরফকে 0 ডিগ্রি পানিতে নিয়ে যেতে হবে, তার মানে এখানে গলনাঙ্ক আসছে, গলনাঙ্ক আসলে বরফ গলনের সূত্র তাপ লাগবে, এবং এখানে যে এসটা পাওয়া যাবে সেটা আমরা নর্মাল ফর্মে dQ/T জানি, এখানে ডিকিউ হবে এম এল এল বা হচ্ছে টি, টি হচ্ছে এখানে 273, কারণ 0 273 হবে, আর এম তো বরফের ভর, আর এল এল হচ্ছে বরফ গলনের সূত্রতাপ। বরফ গলনের সূত্রতাপ হচ্ছে 3,36,000 জুল পার কেজি, 3,36,000 বরফ। এই যে এল এল এর মান হচ্ছে 3,36,000 জুল পার কেজি, মানে 1 কেজির 0 ডিগ্রি বরফকে 1 কেজির 0 ডিগ্রি পানিতে পরিণত করতে 3,36,000 জুল লাগবে। এই মানগুলো এখন বসাই দেবো, হয়ে গেল। তারপরে এখন কি করবো, 0 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি পানি তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তাহলে এখানে এস হবে এম এস লন T2/T1, এখানে T2 এটা, T1 এটা, এবং এগুলো সরাসরি বসানো যাবে না, এগুলো কেলভিনে নিয়ে যেতে হবে। এখানে এম হচ্ছে ওই যে পানির ভর 1 কেজি থাকলো, আর এস হচ্ছে পানির মোলার তাপ ধারণ ক্ষমতা। তারপরে এখানে 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রির বাষ্প, পানি থেকে বাষ্প, মানে এটা বাষ্পীভবন হয়ে যাচ্ছে। বাষ্পীভবন হলে এখানে হবে এম এল এফ বা হচ্ছে টি। এখানে এই যে ছোট এলটা নিচে থাকে, এই এফটাও নিচে থাকে, এল এফটা একটা আর কি। এম তো ভর, আর এল এফ হচ্ছে বাষ্পীভবনের সূত্রতাপ। তো বাষ্পীভবনের সূত্রতাপ হচ্ছে 22,68,000। এগুলো এমনি মুখস্থ রাখতে হবে, অথবা পরীক্ষা এমনিতে দেওয়া থাকে, এগুলা যে বরফ গলনের সূত্রতাপ, পানির বাষ্পীভবনের সূত্রতাপ, এগুলো দেওয়া থাকবে। এটা 22,68,000, এর মানে বোঝাই 100 ডিগ্রি সেলসিয়াসের পানি 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত হয়ে যাবে, তাহলে প্রতি কেজিতে লাগবে এত জুল তাপ, এবং এখানে টেম্পারেচার কিন্তু 100+273, তাহলে কিন্তু হয়ে গেল। তারপরে 100 থেকে 120 ডিগ্রিতে যেতে হবে, তাহলে কিন্তু এখানে এস ইকুয়াল টু, যেহেতু তাপমাত্রা পরিবর্তন করেছে, তাহলে এম এস লন T2/T1, এগুলো কিন্তু সবই দেওয়া থাকবে। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, এই এসটা কিন্তু বরফের এস, এই এসটা কিন্তু পানির এস, আর এই এসটা কিন্তু বাষ্পের। মানে যখন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কি অবস্থা আছে, ওই এসগুলো লাগবে আর কি। সবগুলোর ক্ষেত্রে আমি এস বের করে নেব, এবং পরবর্তী ক্ষেত্রে সবগুলো যদি আমি এনট্রপি যোগ করে দিই, তাহলে কিন্তু আমার এই টোটাল প্রক্রিয়ায় আমার এনট্রপি পরিবর্তনটা পেয়ে যাব। তাহলে আজকে আমরা যা যা শিখলাম, ফ্রিজ কিভাবে কাজ করে, ফ্রিজের দক্ষতা কিভাবে বের করতে হয়, এনট্রপি কি, এবং এনট্রপির পরিবর্তন বিভিন্ন প্রক্রিয়াতে কিভাবে বের করা যায় তা দেখেছি। তা আজকের মতো এখানেই শেষ।